আসসালামু আলাইকুম ভাই। আজকে শুরু করবো আমরা আমাদের গ্র্যাভিটেশন সিরিজের চতুর্থ লেকচার। তো গত লেকচারে আমরা দেখেছিলাম যে পৃথিবীর নিজ অক্ষের উপরে ঘূর্ণনের কারণে পৃথিবীতে থাকা কোনো বস্তুর মহাকর্ষ বলের মান হ্রাস পায়, তাই না? এবং কি পরিমাণ হ্রাস পায় এবং এর ফলে জি এর মান অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান কি পরিবর্তন হয় সেটা গত ক্লাসে আলোচনা করা হয়নি, আজকে আমরা সেটাই দেখব। তো শুরু করা যাক। তো প্রথমেই ধরি এটা হলো পৃথিবী, ঠিক আছে? এটা পৃথিবী, আর এটা হলো পৃথিবীর অক্ষরেখা, আর এটা হলো বিষুবরেখা। এটা অক্ষরেখা, এটা বিষুবরেখা। এটা হলো উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, এবং পৃথিবীর নিজ অক্ষের উপরে ঘুরছে এই দিকে, এবং এই ঘূর্ণন বেগের মান হলো ওমেগা। ঠিক আছে? এখন আমরা যদি এই বিষুবতলে কোনো বস্তু রাখি, তাহলে সেই বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বলের মান কি পরিমাণ হ্রাস পাবে, অর্থাৎ কি পরিবর্তন হবে, আমরা সেটাই বের করতে চাই। তো ধরি এই বস্তুটার ভর হলো এম, এবং পৃথিবীর ভর হলো বড় হাতের এম, এবং পৃথিবীর ব্যাসার্ধ আর। ঠিক আছে? তো প্রথমেই দেখি যে এই বস্তুটার উপর প্রযুক্ত অভিকর্ষ বলের মান কি হবে। তো আমরা জানি অভিকর্ষ বল ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, তাই না? তো এই বস্তুর উপর প্রযুক্ত মহাকর্ষ বলের মান হলো জি এম এম বাই আর স্কোয়ার। এখন এই সূত্রের এইটুকু অংশ, অর্থাৎ জি এম বাই আর স্কোয়ার, এটাকে কিন্তু আসলে অভিকর্ষ ত্বরণ বলা যায়, তাই না? কারণ আমরা কি জানি, অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, তাই না? তো আমি এইটুকু অংশকে জি দিয়ে পরিবর্তন করে দেই। তো শেষ যে আমরা সূত্র পাবো সেটা হলো এম জি। তো এই বস্তুটার উপর প্রযুক্ত মহাকর্ষ বল হলো এম জি, যা পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করছে, কেন্দ্রের দিকে, এই দিকে, তাই না? এবং এই বলের মান হলো এম জি। এখন কথা হলো যে এই বস্তুটাও তো পৃথিবীর সাথে সাথে আসলে ঘুরছে, তাই না? যেহেতু পৃথিবী ঘুরছে নিজ অক্ষের উপরে, তো এই বস্তুটা যেহেতু পৃথিবীর উপরেই আছে, তো এই বস্তুটা তো ঘুরছে পৃথিবীর পাশে। তো ধরি যে এই পৃথিবীটা পৃথিবীর সাথে সাথে এইভাবে ঘুরছে, এই যে এই পথে, এই যে এই বস্তুটাও এইভাবে ঘুরছে। যেহেতু পৃথিবীটা একটা বৃত্তাকার পথে ঘুরছে, তো অবশ্যই এই দিক বরাবর তার একটা কেন্দ্রমুখী বল কাজ করছে, তাই না? এই জন্য সে বৃত্তাকার পথে ঘুরছে, যেহেতু অবশ্যই কাজ করবে। তো আমরা জানি যে কেন্দ্রমুখী বলের মান হলো এম ভি স্কোয়ার বাই আর। এখানে ভিটা হলো বস্তুটার রৈখিক বেগ, ঠিক আছে? অর্থাৎ আমি এখানে একটু ভালো মতো ব্যাখ্যা করি যে ধরি একটা বৃত্তাকার পথ যার কেন্দ্র হলো এটা সি, আর এখানে একটা বস্তু আছে যার ভর হলো এম। বস্তুটা এই দিকে এভাবে একটা বৃত্তাকার পথে ঘুরছে, এবং এটা হলো তার রৈখিক বেগ বি, এবং এই কেন্দ্র থেকে বস্তুটার দূরত্ব হলো আর, অর্থাৎ তার ঘূর্ণন পথের ব্যাসার্ধ হলো আর। তো এই ক্ষেত্রে এই বস্তুটার উপর প্রযুক্ত কেন্দ্রমুখী বলের মান হবে এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে? তো পৃথিবীর ক্ষেত্রেও তাই, এটা হবে হলো এম ভি স্কোয়ার বাই আর। কিন্তু এখানে আরটা কিন্তু আসলে পৃথিবীর ব্যাসার্ধ, তাই না? যেহেতু সে বিষুবতলে অবস্থান করছে, তো এই আরটাই কিন্তু আসলে তার ঘূর্ণন পথের ব্যাসার্ধ। তো আমরা এই আর এর জায়গায় লিখতে পারি বড় হাতের আর। ঠিক আছে? এখানে আর একটা আমাদের জিনিস জানতে হবে, সেটা হলো যে বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো বস্তুর ভি, অর্থাৎ রৈখিক বেগ, ইকুয়াল টু লেখা যায় ওমেগা আর। যদি তার ব্যাসার্ধ হয় আর, অর্থাৎ ঘূর্ণন পথের ব্যাসার্ধ আর, এবং ঘূর্ণন বেগ ওমেগা, তো রৈখিক বেগ ইকুয়াল টু হবে ওমেগা আর। ঠিক আছে? তো এই সূত্রে আমরা এখন ভি স্কোয়ারের জায়গায় লিখে দিই ওমেগা আর, যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, তো এটা আমরা লিখতেই পারি ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। এখানে কিন্তু আরটা কিন্তু হবে আসলে বড় হাতের আর, যেহেতু তার ঘূর্ণন পথের ব্যাসার্ধ হলো আর, বড় হাতের আর ডিভাইডেড বাই আর। এখানে এই আর কাটাকাটি চলে যাবে, তো শেষমেশ থাকবে ওমেগা স্কোয়ার আর, এম ওমেগা স্কোয়ার আর। এইটাই কিন্তু আসলে বস্তুটার কেন্দ্রমুখী বল। ঠিক আছে? বস্তুটা কিন্তু এই পরিমাণ কেন্দ্রমুখী বল অনুভব করছে, এবং যেহেতু কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল সমান, অর্থাৎ কেন্দ্র বিমুখী বলের মানও কিন্তু এইটাই।
আর কেন্দ্রবিমুখী বলটা কিন্তু এই দিকে কাজ করে, তাই না? এই কারণ কেন্দ্রমুখী বলের বিপরীতে যেহেতু কাজ করে, তো এই দিকে কাজ করবে, এবং এই বলের মানও কিন্তু এম ওমেগা স্কোয়ার আর। তো এখন যেটা ঘটে যে এখানে অভিকর্ষজ বলের মান এবং কেন্দ্রবিমুখী বলের মান দুটো দুই দিকে কাজ করছে, তো তাদের লব্ধি অবশ্যই হবে হলো এই বল বিয়োগ এই বল। তো শেষমেশ আমরা যে বল পাবো অর্থাৎ এফ নেট লব্ধি বল, সেই বলের মান হবে এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার বা এম ওমেগা স্কোয়ার ইন্টু আর। ঠিক আছে? তো যেটা দেখা যাচ্ছে যে এই বস্তুটার আসলে মহাকর্ষ বল অনুভব করার কথা এম জি, কিন্তু যেহেতু এখানে এম ওমেগা স্কোয়ার আর পরিমাণ কেন্দ্র অভিমুখী বল কাজ করছে, তো আসলে বস্তুটা এই পরিমাণ বল কম অনুভব করবে। ঠিক আছে? এবং এর ফলে কিন্তু অভিকর্ষ ত্বরণ যেটা অর্থাৎ জি এর মান কিন্তু পরিবর্তন হয়, সেটা আমরা একটু পরে দেখছি কিভাবে কি পরিমাণ পরিবর্তন হয়। আচ্ছা ঠিক আছে, ও এই পেজটা একটু কপি করে নেই। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা আরেকটা জিনিস দেখব। তো তার আগে ধরি যেটা হলো পৃথিবী, এটা পৃথিবী, এটা হলো অক্ষরেখা, এটা হলো বিষুবরেখা। এখন আমরা একটা বস্তুকে বিষুবরেখায় স্থাপন না করে একটু উপরে স্থাপন করব এইখানে। তো এর ফলে একটা জিনিস কিন্তু আসলে পরিবর্তন হবে। সেটা কি? সেটা হলো এই বস্তুটার ঘূর্ণন পথ। যেমন যখন আমরা এর আগের বার কোনো বস্তুকে বিষুবরেখার উপর স্থাপন করেছিলাম, তখন বস্তুটার ঘূর্ণন পথ ছিল কিন্তু এইটা। ঠিক আছে? তো পৃথিবী যেহেতু এই নিজ অক্ষের উপরে ঘুরছে, এইভাবে পৃথিবী যেহেতু নিজ অক্ষের উপরে ঘুরছে, তো এই ঘূর্ণনের সাথে সাথে এই বস্তুটাও কিন্তু এই দিকে ঘুরছে, তাই না? কিন্তু এই বস্তুটা কিন্তু আর এই দিকে এভাবে ঘুরবে না, এই বস্তুটা কিন্তু ঘূর্ণন পথটা একটু পরিবর্তন হয়ে গেছে, এই বস্তুটা কিন্তু এইভাবে ঘুরবে। কারণ যদি এই বস্তুটা যদি এর আগের বস্তুর মতো ঘূর্ণন পথে ঘুরতে চায়, তো আমরা দেখি কি হয়। তো তখন কিন্তু আমরা দেখতে পাবো যে এই বস্তুটার মধ্যে কিন্তু একটা দূরত্ব আছে, তাই না? এই বস্তুটার মধ্যে কিন্তু একটা দূরত্ব আছে। তো এই বস্তুটা যদি এই বস্তুর ঘূর্ণন পথে ঘুরতে চায়, তো এই বস্তুটাকে কিন্তু একটু কি বলে ভূপৃষ্ঠ থেকে বাইরে গিয়ে ঘুরতে হবে, কিন্তু যেটা আসলে সম্ভব না, কারণ আমরা বস্তুটাকে ভূপৃষ্ঠের উপরেই রেখেছি। তো এটা আমরা চাই না যে বস্তুটা ভূপৃষ্ঠের বাইরে যাক। তো এই বস্তুটার ঘূর্ণন পথ কিন্তু হবে এইটুক। আমরা যত উপরে যাব ঘূর্ণন পথ কিন্তু ততই ছোট হতে থাকবে। আমরা যদি এইখানে বস্তুটাকে রাখি, এইখানে যদি বস্তুটাকে রাখি, তো তার ঘূর্ণন পথ হবে কিন্তু এই যে এইটুক, যদি ভূপৃষ্ঠের উপরে থাকে বস্তুটা। আর যদি ভূপৃষ্ঠের উপরে মানে বাইরে চলে যায় তাহলে তো অন্য ব্যাপার। আমরা যদি বস্তুটাকে একদম মেরুর উপরে স্থাপন করি, তাহলে কিন্তু বস্তুটার আসলে কোনো ঘূর্ণন বেগই থাকবে না, বস্তুটা হলো নিজ অক্ষের উপরে ঘুরবে তখন পৃথিবীর মতোই। ঠিক আছে? তো এটা হলো মেইন কাহিনী। যদি আমরা কোনো বস্তুকে বিষুবরেখার থেকে একটু উপরে নিয়ে রাখি তাহলে কি হয়। তো এই বস্তুটার জন্য এখন আমরা ঘূর্ণন পথের ব্যাসার্ধ যদি বের করি, সেটা হবে হলো এইটুক। ঘূর্ণন পথের ব্যাসার্ধ ধরি এটার মান হলো ছোট হাতের আর, যেটা কিন্তু অবশ্যই বড় হাতের আর এর থেকে ছোট, সেটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। তো কি এই ছোট হাতের আর ছোট বড় আর থেকে। তো আমাদের আরেকটা জিনিস এখানে জানতে হবে, সেটা হলো অক্ষাংশ। অক্ষাংশ জিনিসটা কি? অক্ষাংশ হলো কোনো বস্তু বিষুবরেখার সাথে যে কোণ উৎপন্ন করে, সেটাই হলো অক্ষাংশ। যেমন এই বস্তুটা বিষুবরেখার সাথে এখানে যদি থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই বস্তুটার অক্ষাংশ হলো থিটা। ঠিক আছে? এ হলো অক্ষাংশ। তো এখন আমরা বের করতে চাই যে এই বস্তুটার আসলে কেন্দ্রমুখী বল কত। তো অবশ্যই কেন্দ্রমুখী বলটা এই দিকে কাজ করবে যেহেতু এই বরাবর ঘুরছে। তো আমরা এখন বের করি যে কেন্দ্রমুখী বলের মান কত। তো কেন্দ্রমুখী বল এই বস্তুটার জন্য এফ সি ইকুয়াল টু আগের বারের মতোই এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। এখানে কিন্তু তার ঘূর্ণনপথের ব্যাসার্ধ আর হবে, কারণ এটা কমে গেছে, এটা কিন্তু আর বড় হাতের আর ধরা যাবে না, ডিভাইডেড বাই আর। এখানে আর আর কাটাকাটি চলে যাবে, তো থাকবে এম ওমেগা স্কোয়ার আর। এটা হলো কেন্দ্রমুখী বল, অর্থাৎ কেন্দ্র বিমুখী বল হবে এইটাই। এই যে কেন্দ্র বিমুখী বল যদি এই বরাবর কাজ করে, তো এইটার মানও হবে এম ওমেগা স্কোয়ার আর। আচ্ছা, তো এখন দেখি যে এই বস্তুটার জন্য মহাকর্ষ বল আসলে কোন দিকে কাজ করে। এই বস্তুটার জন্য মহাকর্ষ বল কিন্তু আসলে আমরা কি জানি কেন্দ্রের দিকে কাজ করবে, আর পৃথিবীর কেন্দ্র হলো এইটা। তো মহাকর্ষ বল কাজ করবে এই বরাবর, যার মান হলো এম জি। ঠিক আছে? তো এইখানে কিন্তু একটু
ব্যাপারটা জটিল হয়ে গেছে, কারণ এর আগের বার আমরা দেখেছিলাম যে মহাকর্ষ বল এই দিক কাজ করছে, কেন্দ্র অভিমুখী বল এই দিক কাজ করছে। তো একটা অপরটার বিপরীত আমরা শুধু জাস্ট বিয়োগ করে দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু আমরা অত সহজে বিয়োগ করতে পারবো না, কারণ এখানে কিন্তু একটা অপরটার বিপরীত না। তো এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই বল ভেক্টর, যেহেতু এটা একটা বল তো অবশ্যই এটা একটা ভেক্টর, এই ভেক্টরটার একটা উপাংশ নিতে হবে, যেই উপাংশটা এই মহাকর্ষ বলের একদম বিপরীত অবস্থান করছে। ঠিক আছে, তো এই বরাবর আমরা একটা উপাংশ পাবো, যেটা হলো একদম মহাকর্ষ বলের বিপরীতে যেটা কাজ করছে। আমাদের এই উপাংশটা যদি আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা আসলে বুঝতে পারবো যে বলের মান আসলে কতটুকু কমে গেছে। ঠিক আছে, তো আমরা দেখতে পারতেছি যে এটা একটা সমান্তরাল রেখা, তো এই কোণের মান অবশ্যই হবে থিটা। ঠিক আছে, তো এখানে যেহেতু এটা থিটা, তো এখন আমরা বের করতে চাই যে এই উপাংশের মান আসলে কত। তো ভেক্টরের সূত্র থেকে আমরা বলতে পারি যে যেহেতু এটা একটা ভেক্টর এবং এর সাথে কোণ আছে, তো এই ভেক্টর উপাংশের মান হবে m ওমেগা স্কয়ার আর cos থিটা। ঠিক আছে, তো এই ভেক্টরের মান m ওমেগা স্কয়ার আর cos থিটা, এবং এই উপাংশটা কিন্তু একদম এই যে মহাকর্ষ বল আছে তার বিপরীত অবস্থান করতেছে। তো আমরা চাইলে এখন এটা থেকে এটা বিয়োগ করে দিতে পারি। তো আমরা যে এফ নেট পাবো, অর্থাৎ নতুন যে মহাকর্ষ বল পাবো, যেটাকে আমরা ধরি হলো এম জি প্রাইম, কারণ এম এর মান তো অবশ্যই কনস্ট্যান্ট, পরিবর্তন হবে না। তো তার বলের পরিবর্তন করার জন্য যে জিনিসটার পরিবর্তন হতে হবে সেই জিনিসটা অবশ্যই জি। ঠিক আছে, কারণ এম এর মান যেহেতু পরিবর্তন হতে পারবে না, তো নিশ্চয়ই এখানে জি এর মান পরিবর্তন হচ্ছে, তো আমরা নতুন জি এর মান ধরে নিই জি প্রাইম। তো আগের মহাকর্ষ বল ছিল হলো এম জি, যেটার থেকে এই পরিমাণ বল কমে গেছে, তো এই পরিমাণ বল আমরা বিয়োগ করে দেই। এইটাই কিন্তু আসলে আমাদের নতুন মহাকর্ষ বলের মান। ঠিক আছে, অর্থাৎ এই বস্তুটার জন্য অনুভূত মহাকর্ষ বলের মান হবে হলো এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। আচ্ছা, ঠিক আছে, তো এটা এখন একটু জটিল, কারণ আমরা কিন্তু এখানে আসলে আর এর মান কত সেটা সঠিকভাবে বলতে পারি না, তাই না? এখন আর এর মান এখানে যে কোনো কিছু হইতে পারে। যদি এই আমরা এই আর এর মান বের করতে চাই, তো আমরা যেভাবে বের করতে পারি সেটা হলো ত্রিকোণমিতিক সূত্র দিয়ে। কিভাবে? আচ্ছা, ঠিক আছে, আমরা যদি এই অংশটা এই অংশটাকে যদি একটা ত্রিভুজ কল্পনা করি, এই যে যার একটা বাহু হলো থিটা, যেটা অবশ্যই পৃথিবীর ব্যাসার্ধের সমান হবে আর, এবং একটা বাহু হলো ছোট হাতের আর, এবং এই কোণটার মান হবে কিন্তু থিটা, কারণ এই কোণ হলো একান্তর কোণ, এই কোণটার মান হবে থিটা। তো আমরা ত্রিকোণমিতিক সূত্র থেকে কি বলতে পারি যে cos থিটা ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তো ভূমি বাই অতিভুজ যদি হয়, তাহলে এখানে আর এর মান হবে cos থিটা ইন্টু আর, আরটাকে যদি সামনে নিয়ে আসি, আর cos থিটা। তো আমরা এই সূত্রে কিন্তু আসলে এই আরটাকে আর cos থিটা দিয়ে পরিবর্তন করতে পারি, তাহলে আর আমাদের এই ছোট হাতের আর ঝামেলা থাকবে না, কারণ ছোট হাতের আর বের করা মুশকিল। তো আমরা এখানে পৃথিবীর ব্যাসার্ধ সূত্র বসে দিলে হয়ে যাবে। তো আমাদের নতুন যে সূত্রটা পাবো সেটা হলো এম ওমেগা স্কোয়ার আর cos থিটা, যেটা হলো আর এর পরিবর্তে বসিয়েছি, ইন্টু cos থিটা। cos থিটা গুণ হয়ে যাবে, যেটা হবে এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর cos স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এইটাই হলো নতুন সেই সূত্র, যেটা থেকে আমরা বের করতে পারি যে মহাকর্ষ বলের মান কি পরিমাণ কি কমে যায়, মহাকর্ষ বলের মান কি পরিমাণ হ্রাস পায়। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা আসলে নতুন জি এর মান, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান বের করতে পারবো। কিভাবে? তো আমরা আগে দেখেছিলাম যে এইটা হলো এম জি হলো এইটা, যেখানে জি প্রাইম হলো নতুন জি বা নতুন অভিকর্ষ ত্বরণ। তো আমরা এই পাশ থেকে এম এবং এই পাশ থেকে এম কমনে কাটাকাটি করে দেই, তো আমরা শেষমেশ যেটা পাবো সেটা হলো জি ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার থিটা। এই সূত্রটা কিন্তু পৃথিবীর যে কোনো স্থানে কোনো বস্তু স্থাপন করলে আমরা কিন্তু এই সূত্র ব্যবহার করে তার নতুন জি এবং তার নতুন যে অভিকর্ষ বল সেটা কিন্তু বের করতে পারি। আমরা যদি এখন দেখি যে আগের পেজে আমরা যেটা দেখেছিলাম যে এই কি বলে বিষুবরেখার উপরে যে কোনো বস্তু স্থাপন করলে
সেটার যে নতুন মহাকর্ষ বলের মান সেটা হলো এই যে এইটা, তাই না? এই যে এইটা। এখন আমরা এই সূত্রে বসিয়ে দেখি এটা আসলে মেলে কিনা, যে নতুন mg এর মান আসলে এটা হয় কিনা। তো কোনো বস্তু যদি এই বিষুবরেখায় থাকে তার ক্ষেত্রে অক্ষাংশ থিটার মান কিন্তু হবে 0, তাই না? কারণ সেটা তো বিষুবরেখাতে আছে, তো বিষুবরেখার সাথে তো 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো আমরা সূত্র বসাই দেখি কি হয়। mg মাইনাস m ওমেগা স্কয়ার আর cos 0, cos 0 এর মান হলো 1। তো এখানে মান বসিয়ে দিই, cos 0 এর মান যেহেতু 1, তাহলে এখানে এটা 1 হয়ে যাবে, যেটা লেখার দরকার নাই। তো শেষমেশ যেটা পাবো সেটা হলো mg মাইনাস m ওমেগা স্কয়ার আর, যেটা কিন্তু এর আগের পেজের সূত্রের সাথে পুরোপুরি মিলে যায়, তাই না? তো এটা হলো আমরা বললাম বিষুবরেখার জন্য এইটা, এবং যে কোনো বিন্দু মানে যে কোনো জায়গার জন্য এইটা। এখন আমরা দেখব মেরুতে যদি কোনো বস্তু থাকে তার জন্য কি হবে মান। তো লিখি যে কোনো বস্তু মেরুতে আছে তার জন্য নতুন অভিকর্ষ বলের মান কি হবে। তার জন্য বলের মান হবে হলো mg মাইনাস m ওমেগা স্কয়ার আর cos 90, কারণ মেরুতে কিন্তু অক্ষাংশ আসলে 90 ডিগ্রি, 90 ডিগ্রির মান হলো 0, cos 90 এর মান 0, শুধু mg। অর্থাৎ কোনো বস্তু যদি মেরুতে থাকে তার কিন্তু আসলে এই কি বলে মহাকর্ষ বলের কিন্তু আসলে কোনো পরিবর্তন হয় না, আগে যা ছিল এখন তাই আছে, তাই না? এর কারণ কি? এর কারণ যে আগেই বলেছিলাম যে কোনো বস্তুকে যদি আমরা আসলে মেরুতে স্থাপন করি সেটা আসলে কিন্তু কোনো বৃত্তাকার পথেই ঘুরে না, সে আসলে নিজ অক্ষের উপরেই ঘুরে। যেহেতু বৃত্তাকার পথ নেই তো অবশ্যই তার কোনো কেন্দ্রবিমুখী বল থাকবে না, তাই না? তো এবং কেন্দ্রবিমুখী বল না থাকলে আসলে বিয়োগ করবো কি আমরা, তো আমরা আসলে কোনো বলে আসলে কমে না এখানে, এখানে এর আগে যা বল ছিল সেই বলই থাকে। ঠিক আছে, তো এইখানে আমি সূত্রগুলো আবার লিখি যে এক এক জায়গার জন্য যে মহাকর্ষ বলের মান কি হয়। তো যে কোনো বিন্দুর জন্য যে কোনো অবস্থানের জন্য মহাকর্ষ বলের মান, নতুন যে মহাকর্ষ বল পাবো তার মান হবে হলো mg মাইনাস m ওমেগা স্কয়ার আর cos স্কয়ার থিটা। আমাদের কিন্তু শুধু এই সূত্রটা মনে রাখলে হবে, এটা দিয়ে কিন্তু আসলে আমরা যে কোনো বিন্দুর জন্য কি মহাকর্ষ বলের মান বের করতে পারবো। যে কোনো বিন্দুতে কোনো বস্তু অনুভূত মহাকর্ষ বলের মান, আসলে কিন্তু মহাকর্ষ বলের মান প্রকৃতপক্ষে কমে না, আসলে আমরা কম অনুভব করি কেন্দ্র বিমুক্ত বলের কারণে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা আমাদের মনে রাখতে হবে, যে আমরা যে মনে করি যে মহাকর্ষ বলের মান আসলে কমে যায়, কিন্তু আসলে কিন্তু কমে না। ঠিক আছে, আমরা কম অনুভব করি, কিন্তু মহাকর্ষ বলের মান কিন্তু আগে যা ছিল তাই থাকে, কিন্তু আমরা অনুভব করি কম কেন্দ্র বিমুক্ত বলের কারণে। আচ্ছা, এটা হলো যে কোনো অবস্থানের জন্য। এটা কি যে কোনো অবস্থানের জন্য, যে কোনো অবস্থান, যে কোনো অবস্থানের জন্য ভূপৃষ্ঠের উপরে। ঠিক আছে, মনে রাখতে হবে ভূপৃষ্ঠের উপরে যে কোনো অবস্থানের জন্য। এখন আমরা দেখব যে এই ইয়ের জন্য কি হয়, মেরুর জন্য। মেরুর জন্য কিন্তু মহাকর্ষ বল যা থাকে তাই থাকবে, এটা হলো মেরুতে। আর হলো বিষুবরেখায়, বিষুবরেখায় কমে হলো এই পরিমাণ। ঠিক আছে, বিষুব অঞ্চলে এটা কিসের মান? এটা হলো যে নতুন কি বলে ওজন বা নতুন অভিকর্ষ বলের মান হবে হলো এটা। ঠিক আছে, এইটা। এখন আমরা দেখবো যে আসলে জি এর মান কিভাবে পরিবর্তিত হয়। আমরা এখান থেকে যদি এমটা বাদ দিয়ে দিই তাহলে আমরা জি এর মান পেয়ে যাব। তো জি প্রাইম যে কোনো অবস্থানের জন্য হবে হলো জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার থিটা। মেরু অঞ্চলে জি এর মান পরিবর্তন হবে না, যা থাকবে তাই, এবং বিষুব অঞ্চলে জি এর মান পরিবর্তন হবে হলো জি মাইনাস ওমেগা স্কয়ার আর। আচ্ছা, ঠিক আছে। তো এখন প্রশ্ন হলো যে আসলে এই তিনটা জায়গার মধ্যে আসলে কোথায় জি এর মান সবচেয়ে বেশি পরিবর্তন হয়। জি এর মান সবচেয়ে বেশি পরিবর্তন হয় কিন্তু আসলে বিষুব অঞ্চলে। বিষুব অঞ্চলে কিন্তু জি এর মান সবচেয়ে বেশি পরিবর্তন হয়। ঠিক আছে,
কারণ জি এর মান একদম ওমেগা স্কোয়ার আর, কারণ কজ স্কোয়ার থিটার মান সর্বোচ্চ হওয়া সম্ভব কত, আর মানে কজ স্কোয়ার থিটার সর্বোচ্চ মান হওয়া সম্ভব হলো 1, তাই না? এবং এইখানে কিন্তু আসলে কজ স্কোয়ারের মান কিন্তু সর্বোচ্চই আছে, এখানে কিন্তু কজ স্কোয়ারের মান কিন্তু এখানে 1, ঠিক আছে? এখানে কজ স্কোয়ার থিটার মান কত, 1। তো এইখানে কিন্তু আসলে সর্বোচ্চ মানটা বিয়োগ হচ্ছে, তো বিষুব অঞ্চলে কি জি এর মান সবচেয়ে কম এবং জি এর মান সবচেয়ে বেশি হলো মেরু অঞ্চলে, ঠিক আছে? এবং এটা হলো যে কোনো জায়গার জন্য সূত্র, এটা আমরা এখানে যদি আমরা কজ স্কোয়ার থিটার মান যদি বসিয়ে দিই 0, 90, আমরা যে কোনো জায়গার জন্য হিসাব করতে পারবো। আচ্ছা, তো ভাই আজকে আমরা যেটা দেখলাম তাহলে কি, যে পৃথিবীর কোন জায়গায় অভিকর্ষজ বল এবং অভিকর্ষজ ত্বরণের মান কিরকম হয়, এবং ঘূর্ণন বলের কারণে সেটা কিভাবে পরিবর্তন হয়, এবং এই তিনটা সূত্র দেখলাম। তো আজকের ভাই ক্লাস এই পর্যন্তই। তো আগামী ক্লাসে আমি চেষ্টা করব কেপলারের সূত্র নিয়ে আলোচনা করার।